হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছে। কিছুক্ষণ আগে আমি লাইভ নেওয়ার চেষ্টা করেছিলাম, একটু প্রবলেম হয়েছিল তাই সেটি কেটে দিয়েছি। এখন আবার নিচ্ছি, তো কোনো প্রবলেম নেই। তোমরা তোমাদের কমেন্ট সেকশনে সব প্রশ্ন দিয়ে দিবে, আমি চেষ্টা করব তার উত্তর দেওয়ার। লাস্ট দুটো এপিসোডে আমি ভাইরাস সম্পর্কে আলোচনা করেছি। আজকে ভাইরাসের বাকি অংশটুকু শেষ করব। স্টে কানেক্টেড। কমেন্ট সেকশনে তোমরা তোমাদের নিজ নিজ কলেজের নাম কলেজের নাম লিখবে আর নিজ নিজ ফ্রেন্ডদেরকে মেনশন করবে। এখন আমরা পড়ায় ফিরে আসি। আশা করি তোমরা ক্লিয়ার দেখতে পাচ্ছ। কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে দিবে ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা। আমরা পড়ছিলাম ভাইরাসের গঠন সম্পর্কে লাস্ট দুটো এপিসোডে। আজকের এপিসোডটি হচ্ছে বায়োলজি লাইভ ক্লাসের 3rd এপিসোড, আর আমরা আলোচনা করছি বোটানি 4th চ্যাপ্টার মাইক্রো অর্গানিজম নিয়ে। লাস্ট দুটো এপিসোডে আমরা ভাইরাস রিলেটেড অনেক কিছু জেনেছি। আজকের এপিসোডে ভাইরাস নিয়ে বাকি অংশটুকু শেষ করে দিব। এখন আমরা পড়ছিলাম ভাইরাসের গঠন সম্পর্কে। প্রথমে টিএমভি ভাইরাস অর্থাৎ টোবাকো মোজাইক ভাইরাসের গঠন সম্পর্কে বলছিলাম। টোবাকো মোজাইক ভাইরাস হচ্ছে একটি দণ্ডাকৃতি ভাইরাস। এটি একটি আরএনএ ভাইরাস। এর দৈর্ঘ্য 280 ন্যানোমিটার থেকে 300 ন্যানোমিটার, প্রস্থ 15 ন্যানোমিটার থেকে 18 ন্যানোমিটার। কমেন্ট সেকশনে তোমরা জানিয়ে দিবে কে কোন কলেজ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছো, আর আমাকে সঠিকভাবে শুনতে পাচ্ছ কি না, এবং আমি যে যে খাতায় কিছু জিনিস দেখাচ্ছি সেগুলো দেখতে পাচ্ছ কি না কমেন্ট সেকশনে তোমরা জানিয়ে দিবে। টোবাকো মোজাইক ভাইরাসে একটি ইম্পর্টেন্ট এমসিকিউ হচ্ছে, এই ভাইরাসটির প্রতিটি ক্যাপসোমিয়ারে 158টি অ্যামিনো অ্যাসিড রয়েছে। এই ভাইরাসের প্রতিটি ক্যাপসোমিয়ারে 158টি অ্যামিনো অ্যাসিড রয়েছে। তোমরা যারা অ্যাডমিশন টেস্টের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য এমসিকিউটি একটি ইম্পর্টেন্ট এমসিকিউ। এখন আসি টিটুফাস টিটুফাস এর ভাইরাসটির আছে দুটি অংশ, একটি হচ্ছে মাথা আর একটি হচ্ছে লেজ। টিটুফাস ব্যাকটেরিয়ার মাথার দৈর্ঘ্য হচ্ছে 93 থেকে 100 ন্যানোমিটার এবং প্রস্থ 65 ন্যানোমিটার। টিটুফাস ব্যাকটেরিয়ার মাথা। টিটুফাস ব্যাকটেরিয়ার আরেকটি পার্ট হচ্ছে লেজ। লেজের দৈর্ঘ্য 95 ন্যানোমিটার থেকে 110 ন্যানোমিটার এবং ব্যাস 15 থেকে 25 ন্যানোমিটার। এই সংখ্যাগুলো মনে রাখা তোমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট। তোমরা যারা একাডেমিক পর্যায়ে আছো তাদের এই কোশ্চেনগুলো খুব বেশি বারে আসে। টিটুফাস ব্যাকটেরিয়া হচ্ছে একটি টিটুফাস ভাইরাসটি হচ্ছে একটি ডিএনএ ভাইরাস, কারণ এর নিউক্লিক অ্যাসিড হিসেবে আছে ডিএনএ। আর টিটুফাসে একটি ভিন্ন জিনিস যেটি আমরা লক্ষ্য করি সেটি হচ্ছে কলার। এখানে একটি কলার দেখতে পাচ্ছি আমরা। টিটুফাস ব্যাকটেরিয়াতে কলার নামে একটি পার্ট আছে। এখন আসি টিটুফাসের গঠনে। নিচে লেজের পার্টে আমরা দেখতে পাবো স্পাইক। এই যে কাটার মতো কিছু অংশ দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে স্পাইক বা কয়েকটি স্পাইক, কাটার মতো স্পাইক এবং 6টি স্পর্শতন্তু। এগুলো হচ্ছে স্পাইক, আর এগুলো হচ্ছে 6টি স্পর্শতন্তু।
স্পর্শতন্ত্র কেন তোমরা তার সংখ্যা বৃদ্ধি প্রক্রিয়া যখন পড়বে তখন খুব ভালো করে বুঝতে পারবে। আশা করি টিটুফাস এবং টোবাকো মোজাইক ভাইরাসের গঠন সম্পর্কে তোমরা খুব ভালো করে জানতে পারবে। আমি তোমাদেরকে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আচ্ছা, কমেন্ট সেকশনে একজন বলেছে সে খুবাই ফ্রম স্যার এটি গভর্নমেন্ট কলেজ চিটাগং। আচ্ছা, জয়েন করার জন্য তোমাকে থ্যাঙ্কস। আরেকজন বলছে বায়োলজি ভালো লাগে না। বায়োলজি ভালো না লাগলেও তো বায়োলজি পড়া লাগবে। তুমি যদি যেখানেই এখন তুমি কোন ইয়ারে আছো আমি তো জানি না, তুমি যেহেতু সায়েন্সের স্টুডেন্ট তোমার বায়োলজি ভালো না লাগলেও ভালো লাগাতে হবে। কোনো সাবজেক্টকে অ্যাকচুয়ালি ভালো লাগে না এই কথা বলে পার পাওয়া যাবে না, পড়াশোনা করতেই হবে। ভালো না লাগলে ভালো লাগানোটাও তোমার দায়িত্ব। বিভিন্নভাবে পড়াশোনা করে তোমার পড়াশোনাটাকে মজার করে নিয়ে তোমাকে ভালো লাগাতে হবে। আমিনা খাতুন বলেছে সে সিরাজগঞ্জ গভর্নমেন্ট কলেজ থেকে দেখছে। তোমাকে থ্যাঙ্কস দেখার জন্য। আশা করি তোমাদের যে যে কোশ্চেনগুলো আছে তোমরা করে নিবে। এখন আসি ভাইরাসের সংখ্যা বৃদ্ধি। ভাইরাসের সংখ্যা বৃদ্ধি জিনিসটি খুবই সহজ একটি প্রক্রিয়া। আশা করি তোমরা যারা বোঝো না আজকের পর তোমাদের বোঝাটা খুবই সহজ হয়ে যাবে। ভাইরাসের সংখ্যা বৃদ্ধি এখন আমরা পড়ব। ভাইরাসের সংখ্যা বৃদ্ধি। ভাইরাসের সংখ্যা বৃদ্ধি বা বংশবৃদ্ধি। আচ্ছা, একটা জিনিস আমরা জানি ভাইরাস চ্যাপ্টারটা আমরা পড়ছি কোন ভাইরাস টপিকটা আমরা কোন চ্যাপ্টারের আওতায় পড়ছি, সেটা হচ্ছে অণুজীব চ্যাপ্টারের। আমরা প্রথম দুটো এপিসোডে বলেছিলাম ভাইরাস অণুজীবের মতো, ঠিক অণুজীবও না। তাই যদি জীব হতো তাহলে ভাইরাসের এই যে সংখ্যা বৃদ্ধি প্রক্রিয়া এটিকে আমরা বলতে পারতাম জীবনচক্র। কিন্তু আমরা জীবনচক্র বলতে পারছি না, কারণ ভাইরাস হচ্ছে অণুজীবের মতো কিন্তু অণুজীব নয়। আমরা ভাইরাসের এই বংশবৃদ্ধি প্রক্রিয়াটাকে বলছি সংখ্যা বৃদ্ধি। সংখ্যা বৃদ্ধি কেন বলছি? সংখ্যা বৃদ্ধি বলার কারণ হচ্ছে ভাইরাস সত্যিকার অর্থে জীব নয়, ভাইরাস হচ্ছে অকোষীয়, সত্যিকার অর্থে জীব নয়। তাই এই প্রক্রিয়াটাকে আমরা সংখ্যা বৃদ্ধি বলছি। ভাইরাসের এই সংখ্যা বৃদ্ধি প্রক্রিয়াটিকে দুটি ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে লাইটিক চক্র, আরেকটি হচ্ছে লাইসোজেনিক চক্র। লাইটিক চক্র এবং লাইসোজেনিক চক্র এই দুটি চক্রে ভাইরাস সংখ্যা বৃদ্ধি করে থাকে। লাইটিক চক্রের আরেকটি নাম হচ্ছে ভাইরুলেন্ট চক্র। আর লাইসোজেনিক চক্রের আরেকটি নাম হচ্ছে টেম্পারেট দশা। অপর নাম বলতে গেলে এটাকে অপর নামে বলা হচ্ছে টেম্পারেট দশা। আচ্ছা, প্রথমে আমরা জানি যে লাইটিক চক্র কারা করে থাকে। লাইটিক চক্রে পার্টিসিপেট করে থাকে কোন কোন ভাইরাস? লাইটিক চক্রে পার্টিসিপেট করে থাকে ফাজ। আমরা জানি যেসব টিজোড ভাইরাসগুলো আছে সেগুলোকে আমরা ফাজ ভাইরাস বলে থাকি। লাইটিক চক্রে স্পেশালি ফাজ ভাইরাসগুলোই পার্টিসিপেট করে থাকে। ফাজ ভাইরাসগুলো হচ্ছে টিজোড, T2, T4, T6। আশা করি তোমরা শুনতে পাচ্ছ এবং দেখতে পাচ্ছ। যদি শুনতে পাও এবং দেখতে পাও তাহলে কমেন্ট সেকশনে আমাকে এনশিওর করে দিবে। তারপর লাইসোজেনিক চক্র। লাইসোজেনিক চক্রে পার্টিসিপেট করে থাকে ল্যামডা
ফাস। এখন আসি লাইটিক চক্র কি আর লাইসোজেনিক চক্র কি। আমি তোমাদেরকে একটি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। লাইটিক চক্র হচ্ছে ধরো তোমার হচ্ছে দুটো বন্ধু, একজন হচ্ছে রাকিব, একজনের নাম রাকিব আর একজনের নাম হচ্ছে রুমি। তোমরা দুজন বন্ধু, রাকিব আর রুমি। রাকিব স্বভাবগতভাবে খুব একটা ভালো না, সে একটু হিংসুটে টাইপের, আর রুমি ভালো। রাকিব রুমি দুজনই ফ্রেন্ড। এখন তারা যেহেতু রাকিব স্বভাবগতভাবে একটু হিংসুটে টাইপের আর রুমি হচ্ছে ভালো, এখন তাদের মধ্যে যে ভালো সে তো সবসময় ভালো। এখন তাদের মধ্যে যদি কখনো কথা কাটাকাটি হয়ে থাকে, ধরো তাদের মধ্যে হচ্ছে একদিন ঝগড়া হওয়ার এক পর্যায়ে তাদের মারামারি পর্যায়ে চলে গেল। সেই পর্যায়ে তারা মারামারি করতে করতে, যেহেতু রাকিব হিংসুটে, এবং আরেকটি কথা, রাকিব হিংসুটে এবং রাকিব শক্তিশালী, বিশাল দেহের অধিকারী এবং শক্তিশালী। হিংসুটে প্লাস শক্তিশালী। রুমি ভালো এবং সে অতটা শক্তিশালী না। এখন তাদের মধ্যে যে মারামারি পর্যায়ে লেগে গিয়েছে, সেই মারামারি পর্যায়ে দেখা যাচ্ছে রাকিব রুমিকে মেরেছে, হারিয়েছে। তাদের যে ঝগড়ার যে টপিকটা ছিল, সেই টপিকটাতে রাকিব জিতেছে প্লাস রুমিকে আঘাত করেছে। তাহলে আমরা এখানে দুটো কন্ডিশন দেখতে পাচ্ছি। রাকিব আর রুমি দুজনের মধ্যে মারামারি হলো। মারামারি হওয়ার পর রাকিব উইন প্লাস গেট, সে যেটা চেয়েছিল সেটাও পেয়েছে এবং সে জিতেছে। আচ্ছা, জিনিসটা দিয়ে আমি অ্যাকচুয়ালি যেটা বোঝাচ্ছি, রাকিব শুধু তার স্বার্থ হাসিলই করেনি, সে কিন্তু রুমির ক্ষতিও করেছে। সে যে জিনিসটা চেয়েছিল রুমির থেকে, যে কারণে তাদের মধ্যে ঝগড়া হয়েছে, সেই ঝগড়া থেকে সে তার স্বার্থ হাসিল করতে পেরেছে। হাসিল করার সাথে সাথে সে রুমির ক্ষতিও করেছে। ঠিক এই ধরনেরই হচ্ছে লাইটিক চক্র। সে তার লাইটিক চক্রে পার্টিসিপেট যেসব ভাইরাস করে থাকে, তারা কি করে, তারা তাদের স্বার্থটা হাসিল করে প্লাস যার মাধ্যমে তাদের স্বার্থটা হাসিল করে তার ক্ষতিও করে। কিভাবে করে এখন আমি ছবি এঁকে তোমাদেরকে বোঝাবো। আচ্ছা, একজন লিখেছে সামি ফ্রম নটরডেম কলেজ। ওকে, লাইটিক চক্রে যেটা হয়, লাইটিক চক্র প্রধানত আমরা একটু আগে জেনেছি, লাইটিক চক্রে যে সকল ভাইরাসগুলো পার্টিসিপেট করে তাদের মধ্যে অন্যতম হচ্ছে টিজোড। লাইটিক চক্রে যেসব ভাইরাস পার্টিসিপেট করে তার মধ্যে অন্যতম হচ্ছে টিজোড। এখন আমরা জানি, আমরা একটু আগে টিজোড ভাইরাসগুলোর গঠন দেখেছি। যদি এটা একটা টিজোড ভাইরাস হয়, এই টিজোড ভাইরাসটা এখন তার সংখ্যা বৃদ্ধি করার জন্য আমরা জানি একটা কন্ডিশন, আমরা জানি টিটুফাস ভাইরাসগুলো কি করে থাকে। টিটুফাস ভাইরাসগুলো ব্যাকটেরিয়ার উপর আক্রমণ করে থাকে, সেজন্য টিটুফাস ভাইরাসগুলোর একটি নাম হচ্ছে টিটু ব্যাকটেরিওফাস। এখন এই ভাইরাসটির নাম হচ্ছে টিটু ভাইরাস। এখন একটি ব্যাকটেরিয়া
আর এটি হচ্ছে ব্যাকটেরিয়াল ডিএনএ। ব্যাকটেরিয়া ডিএনএ। আচ্ছা, শিহাব কমেন্ট করেছে আপু কোন চ্যাপ্টার? আমি পড়াচ্ছি বোটানি 4th চ্যাপ্টারের ভাইরাস টপিক, অণুজীব। চ্যাপ্টারটির নাম হচ্ছে অণুজীব। এখন তোমরা দেখো, আমরা জানি যে কেউ যদি কাউকে মারতে যায় প্রথমে কিন্তু তাদেরকে সংস্পর্শে আসা লাগবে, অর্থাৎ সংস্পর্শে আসার জন্য এটি হচ্ছে টিটু ফাস। আচ্ছা, প্রথমে এই যে লাইটিক চক্র, এই লাইটিক চক্রটি করার জন্য প্রথমে কিন্তু টিটুফাস ভাইরাসটিকে ব্যাকটেরিয়ার সংস্পর্শে আসা লাগবে। প্রথমে সে সংস্পর্শে এসেছে, সেজন্য আমরা দেখব লাইটিক চক্রের 5টি ধাপের প্রথমটি নামই হচ্ছে সংযুক্তি বা পৃষ্ঠলগ্নি ভবন। টিটুফাস ভাইরাসটি প্রথমে ব্যাকটেরিয়ার সংস্পর্শে এসেছে, আর এই পর্যায়টিকেই বলা হচ্ছে অ্যাটাচমেন্ট বা সংযুক্তি। প্রথমে এসেছে, আসার পর কি করবে? আসার পর শুধু এসে সে থমকে যায়নি, সে প্রথমে তার এই যে স্পর্শতন্তুগুলোর সাথে স্পর্শতন্তুগুলো দিয়ে সে ব্যাকটেরিয়ার সাথে তার নিজেকে অ্যাটাচ করে দ্বিতীয় ধাপ, যেটিকে বলা হচ্ছে ফার্স্ট ডিএনএ অনুপ্রবেশ। এখন তার এই যে ডিএনএ যদি প্রবেশ না করায়, আমরা যেটা জানি এই যে সংখ্যা বৃদ্ধি প্রক্রিয়াটা প্রধানত হবে এই ডিএনএ দিয়ে। ডিএনএটাকেই যদি ব্যাকটেরিয়ার ভেতরে প্রবেশ করাতে না পারি তাহলে কিন্তু সংখ্যা বৃদ্ধিটা হবে না। তাই এখন এই ভাইরাসের প্রধান লক্ষ্যটাই হচ্ছে সে তার ডিএনএটাকে ব্যাকটেরিয়ার মধ্যে প্রবেশ করাবে। ডিএনএকে তার ব্যাকটেরিয়ার মধ্যে প্রবেশ করানোর জন্য সে কী করবে? টিটুফাস কী করবে? ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে ছিদ্র করে স্পর্শতন্তুগুলো দিয়ে খুব জোরে দেয়ালটিকে ধরে, কোষ প্রাচীরটিকে ধরে তার এই প্রোটিন দেহটিকে বাহিরে রেখে শুধুমাত্র ডিএনএটিকে ব্যাকটেরিয়ার ভেতরে প্রবেশ করে দিবে। কীভাবে করবে? ব্যাকটেরিয়ার ভেতরে তার ডিএনএটা চলে এসছে, ব্যাকটেরিয়ার ভেতরে ভাইরাসের ডিএনএটি প্রবেশ করে ফেলেছে। এখন উপরে থেকে যায় শুধু প্রোটিন দেহটি, অর্থাৎ তার মাথাটা, প্রোটিন আবরণ যেটি থাকে সেটি সম্পূর্ণটাই বাহিরে থেকে যায়, এটি প্রবেশ করতে পারে না ব্যাকটেরিয়ার ভেতরে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যদি প্রবেশ করে যায় তখন এই যে লাইটিক সাইকেলের 5টি ধাপের জায়গাতে 6টি ধাপ হয়ে থাকে। আর যখন এই প্রোটিন আবরণটি ভেতরে প্রবেশ করবে, পোষক কোষের এনজাইম এই প্রোটিন আবরণটিকে তখন ধ্বংস করে ফেলে, অর্থাৎ প্রোটিন আবরণের কোনো কার্যকারিতাই নেই। প্রোটিন আবরণটি যদিও প্রবেশ করে তাহলে এটি ধ্বংস হয়ে যাবে। ব্যাকটেরিয়ার ভাইরাসের মেইন লক্ষ্যটাই ছিল সে তার ডিএনএটাকে প্রবেশ করাবে। সে এখন সফল, তার ডিএনএকে প্রবেশ করাতে পেরেছে। যখন ব্যাকটেরিয়াতে ভাইরাস তার ডিএনএটাকে প্রবেশ করিয়ে ফেলেছে, ভাইরাল ডিএনএ তাকে প্রবেশ করিয়ে ফেলেছে, ঠিক ওই টাইমে ব্যাকটেরিয়ার নিজস্ব যে ডিএনএটি ছিল, এই ডিএনএকে ভাইরাস ডিএনএ খণ্ড বিখণ্ড করে দিবে। অর্থাৎ সে আধিপত্য করবে, অর্থাৎ ভাইরাল ডিএনএটা আধিপত্য করবে ব্যাকটেরিয়ার উপর। আর সেজন্য ভাইরাল ডিএনএ কী করেছে? ভাইরাল ডিএনএ হচ্ছে ব্যাকটেরিয়া যে ডিএনএ আছে সেটিকে ধ্বংস করে দিয়েছে, অর্থাৎ ধীরে ধীরে ধ্বংস করছে। এর পরবর্তী ধাপে প্রথমে অল্প করে ব্যাঘাত ঘটিয়েছে, এর পরবর্তী ধাপে
এর পরবর্তী ধাপে ভাইরাল ডিএনএ হচ্ছে তার সংখ্যা বৃদ্ধি করবে। কিভাবে সংখ্যা বৃদ্ধি করবে? ভাইরাল ডিএনএ সে ব্যাকটেরিয়াল যে ডিএনএ আছে একে বলতে গেলে পুরোই বিলুপ্ত করে দিচ্ছে, অকেজো করে দিচ্ছে, পুরো বিলুপ্ত করতে করতে অকেজো করে দিচ্ছে। এখন ব্যাকটেরিয়া যে নিজস্ব আরএনএ পলিমারেজ আছে, আরএনএ পলিমারেজের মাধ্যমে সে এমআরএনএ তৈরি করে, এমআরএনএর মাধ্যমে সে প্রোটিন তৈরি করে। আর যে প্রোটিন কি করে আমরা জানি, এমআরএনএ তৈরি হওয়ার পর প্রোটিন তৈরি হবে, আর যখন প্রোটিন তৈরি হবে তখন সে চাইলেই অনেক ডিএনএ তৈরি করতে পারবে। অর্থাৎ ভাইরাস কি করেছে? ভাইরাস অনেকগুলো ডিএনএ তৈরি করে ফেলেছে। কিভাবে তৈরি করেছে? ব্যাকটেরিয়ার উপস্থিত আরএনএ পলিমারেজ এবং এমআরএনএকে ব্যবহার করে আরএনএ পলিমারেজ এবং এমআরএনএকে ব্যবহার করে ব্যাকটেরিয়ার নিজস্ব যে ডিএনএ আছে সেটিকে ধ্বংস করে ভাইরাস নিজে অনেকগুলো ডিএনএ তৈরি করে ফেলেছে। এখন বলতে গেলে ব্যাকটেরিয়ার সম্পূর্ণ কার্যক্ষমতা নষ্ট করে ভাইরাস এখন নিজের কার্যক্ষমতা চালাবে। কিভাবে চালাবে? আচ্ছা, একজন শাহরিয়ার খান বলেছে সে থার্ড ধাপ বুঝেনি, তৃতীয় পর্যায়ে বুঝোনি। আচ্ছা, আমি তোমাকে বোঝাচ্ছি। তৃতীয় পর্যায়ের নাম হচ্ছে রেপ্লিকেশন বা অনুলিপন। তৃতীয় পর্যায়ে যেটি হয়, ডিএনএ ব্যাকটেরিয়াল ডিএনএকে যখন ভাইরাস ডিএনএ প্রবেশ করবে তখন ধীরে ধীরে ধ্বংস করতে শুরু করবে। ধীরে ধীরে ধ্বংস করেই কিন্তু সে থমকে থাকবে না। এটি ধ্বংস করার সাথে সাথে ব্যাকটেরিয়া যে নিজস্ব আরএনএ পলিমারেজ আছে, আরএনএ পলিমারেজকে সে আকর্ষণ করবে। আরএনএ পলিমারেজকে আকর্ষণ করে আরএনএ পলিমারেজের দ্বারা সে এমআরএনএ তৈরি করবে। তোমরা যদি প্রথম চ্যাপ্টারটি পড়ে থাকো, বোটানি প্রথম চ্যাপ্টার পড়ে থাকো, তাহলে এমআরএনএ, আরএনএ এসব সম্পর্কে তোমাদের ভালোই ধারণা হয়েছে। এমআরএনএর প্রোটিন তৈরি, এমআরএনএ তারপর কি করবে? প্রোটিন তৈরি করবে। এমআরএনএ প্রোটিন তৈরি করবে এবং যে প্রোটিনটি তৈরি করবে সেই প্রোটিনটি ব্যাকটেরিয়াল যে এতক্ষণ ধরে আমরা দেখতে পাচ্ছি ব্যাকটেরিয়ার কিন্তু নিজস্ব একটা ডিএনএ ছিল। এই ডিএনএটাকে ভাইরাস চাচ্ছে ধ্বংস করে দিতে। এখন যখন ভাইরাস ব্যাকটেরিয়ার আরএনএ পলিমারেজকে ব্যবহার করে এমআরএনএ তৈরি করে এবং এমআরএনএ প্রোটিন তৈরি করে, এই প্রোটিন ব্যাকটেরিয়াল যে ডিএনএ আছে সেই ডিএনএটাকে ভেঙে পুরোই নষ্ট করে দেয়। কেন নষ্ট করে? কারণটা হচ্ছে ভাইরাস চায় না তার কোনো প্রতিদ্বন্দ্বী রাখতে। তারপর কি করে? যেহেতু ভাইরাস তার প্রতিদ্বন্দ্বীকে নষ্ট করে ফেলে, ধ্বংস করে ফেলে, ভাইরাস সে তখন উন্মুক্তভাবে বংশবৃদ্ধি করা শুরু করে, অর্থাৎ সংখ্যা বৃদ্ধি করা শুরু করে। সে তার ইচ্ছে মতো সংখ্যা বৃদ্ধি করা শুরু করে। আশা করি শাহরিয়ার খান তুমি বুঝতে পেরেছো থার্ড ধাপটি। থার্ড ধাপের মেইন জিনিসটি হচ্ছে রেপ্লিকেশন, অর্থাৎ ডিএনএর প্রতিলিপন। এই প্রতিলিপনটাই থার্ড ধাপে হয়েছে। এই প্রক্রিয়াতেই
ভাইরাস তার অনেক ডিএনএ সৃষ্টি করে। ভাইরাস ডিএনএ সৃষ্টি করার সাথে সাথে এই থার্ড ধাপেই কিন্তু বিভিন্ন অংশ তৈরি করা শুরু করে দেয়। বিভিন্ন অংশ বলতে সে একটি ভাইরাস তৈরি হওয়ার জন্য যেসব পার্টগুলো প্রয়োজন, আমরা জানি টিটুফাস ভাইরাসটির দুটি পার্ট, একটি হচ্ছে মাথা আর একটি হচ্ছে লেজ। এখন আচ্ছা, এখন হচ্ছে এই ডিএনএগুলো ভাইরাল ডিএনএকে ধ্বংস করে ফেলেছে, তার মানে তার কোনো কম্পিটিটর নেই। এখন সে একাই রাজত্ব করবে। সে কি করবে? ব্যাকটেরিয়াল ডিএনএকে সে ধ্বংস করে ফেলেছে। ভাইরাল ডিএনএগুলো এখন খণ্ডাংশ তৈরি করবে। সম্পূর্ণ একটি ব্যাকটেরিয়া হওয়ার জন্য যতগুলো পার্ট দরকার সবগুলো সে এখন তৈরি করবে। আমরা জানি এগুলো হচ্ছে মাথা, আর ধরি এটি হচ্ছে লেজ। আর এগুলো হচ্ছে স্পর্শতন্তু। মাথার ভেতরে ডিএনএ, মাথার ভেতরে হচ্ছে ডিএনএ। এভাবে যখন তৃতীয় ধাপের শেষের দিকে ডিএনএ সৃষ্টি হওয়ার পর ডিএনএ যখন তার অনুলিপন করে ফেলবে, তখন ওই ডিএনএ একটি ভাইরাসের বিভিন্ন পার্ট তৈরি করে ফেলবে। এটি ভাইরাসের বিভিন্ন পার্ট তৈরি করা হয়ে গিয়েছে, অর্থাৎ অনেকটা কাজই তার করা হয়ে গিয়েছে। এখন আমরা লক্ষ্য করলে দেখতে পাবো এখানে কিন্তু শুধুমাত্র ব্যাকটেরিয়ার, বলতে গেলে জীবন ছাড়া একটি ব্যাকটেরিয়া আছে। ব্যাকটেরিয়ার যে একটি প্রাণকেন্দ্র, বলতে এক ধরনের প্রাণকেন্দ্র বলতে গেলে, ডিএনএটাকেই কিন্তু সে ধ্বংস করে ফেলেছে। এখানে ব্যাকটেরিয়াল ডিএনএর কোনো অস্তিত্বই আমরা দেখতে পাচ্ছি না। তারপর শুধুমাত্র ব্যাকটেরিয়াকে সে ইউজ করছে। এখন এই যে আমরা খণ্ডাংশগুলো দেখতে পেয়েছি, তৃতীয় ধাপে আমরা এই খণ্ডাংশগুলো দেখতে পেয়েছিলাম। এই খণ্ডাংশগুলো চতুর্থ ধাপে এসে একত্রিত হবে। কী কী একত্রিত হয়েছে? মাথা একত্রিত হয়েছে, লেজ একত্রিত হয়েছে, আর ভেতরে ডিএনএ তো আছে। এখন এরা একত্রিত হয়ে তারপর কিন্তু থেমে থাকবে না। যেহেতু আমি বলেছিলাম একটু আগে, আমি একটি গল্প বলেছিলাম রাকিব এবং রুমির। রাকিব আর রুমির মধ্যে যে কারণে ঝগড়া হয়েছিল, সে কারণটা একটা পর্যায়ে গিয়ে মারামারিতে পরিণত হয়। সেই মারামারি থেকে রাকিব রুমির যে জিনিসটি নিয়ে ঝগড়া হয়েছে সেই জিনিসটি রাকিব হাসিল করছে, সাথে রুমির সাথে মারামারি করে রুমিকে ক্ষতিগ্রস্ত করেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি রাকিব হচ্ছে ভাইরাস আর রুমি হচ্ছে ব্যাকটেরিয়া। রাকিব এসে রুমির সাথে মারামারি করেছে, বলতে গেলে অনেকক্ষণই মারামারিটা করার পর রুমিকে কিন্তু সে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিল। ধীরে ধীরে ধ্বংস করতে করতে সে তার স্বার্থ হাসিল করেছে। স্বার্থটা কি ছিল? রাকিবের স্বার্থ ছিল হচ্ছে তার ডিএনএ রেপ্লিকেশন করে সংখ্যা বৃদ্ধি করা। রাকিবের স্বার্থ হাসিল হয়েছে, সাথে সে রুমির কি ক্ষতি করেছে? রুমির ডিএনএটাকে ধীরে ধীরে সম্পূর্ণভাবে নষ্ট করে ফেলেছে। সর্বশেষ রাকিব এই যে ব্যাকটেরিয়া যে বাউন্ডারি একটি
কোষ প্রাচীর ছিল এই কোষ প্রাচীরটিকে বিদীর্ণ করে, অর্থাৎ ভেঙে ফেলবে। বিদীর্ণ করে সে আর ব্যাকটেরিয়ার মধ্যে থাকতে চায় না, ব্যাকটেরিয়া থেকে বের হয়ে সে অনেকগুলো সংক্রমণ ঘটাতে চায়। সে তাই ব্যাকটেরিয়াল যে কোষ প্রাচীরটা ছিল তাকে বিদীর্ণ করে ফেলে। বিদীর্ণ করে বের হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, একজন কমেন্ট করেছে, এমডি নাহিদ উদ্দিন কমেন্ট করেছে, ভাইরাসের প্রোটিন আবরণ যাকে আমরা প্রিয়ন বলি তা কিভাবে কোষে সংক্রমণ ঘটায়। আচ্ছা, ভাইরাসের প্রোটিন, এতক্ষণ যদি আর আমার মনে হয় তুমি আমার ক্লাসটি লেটে জয়েন করেছো, এতক্ষণ যদি তুমি দেখে থাকো আশা করি তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে গিয়েছে। তারপর তোমার সুবিধার্থে আমি আবার বলছি, ভাইরাসের প্রোটিন আবরণ প্রিয়ন কিভাবে ব্যাকটেরিয়াতে সংক্রমণ ঘটায়। যদি এই যে ভাইরাসের প্রোটিন আবরণ, আমরা এখানে দেখেছি ভাইরাসের প্রোটিন আবরণটি ব্যাকটেরিয়ার ভেতরে প্রবেশই করেনি, শুধুমাত্র ভাইরাসের ডিএনএটি ব্যাকটেরিয়ার মধ্যে প্রবেশ করেছে, প্রোটিন আবরণটি বাহিরেই পড়ে রয়ে গিয়েছে। কিন্তু আমরা জানি মাঝে মাঝে ভাইরাসের এই প্রোটিন আবরণটাও কিন্তু ব্যাকটেরিয়ার ভেতরে প্রবেশ করে। ব্যাকটেরিয়া না, মানবদেহে কিন্তু ভাইরাস যখন প্রবেশ করে ঠিক প্রোটিন আবরণটিও প্রবেশ করে। তখন এই যে লাইটিক সাইকেল আমরা যেটা পড়ছি, এই লাইটিক সাইকেলটি 5টি ধাপ, নর্মালি 5টি ধাপে হয়, 5টি ধাপে না হয়ে 6টি ধাপে হয়ে থাকবে, 6টি ধাপে হবে। এবং এই প্রোটিন আবরণ তখন মানবদেহে প্রবেশ করার কারণে সংক্রমণটাও ঘটাতে পারে, কিন্তু খুব বেশি পর্যায়ে ঘটাতে পারে না, কারণ যে এনজাইম মানবদেহে কোষে যে এনজাইমগুলো থাকে সেই কোষের এনজাইমগুলো এই প্রোটিন আবরণটিকে ধীরে ধীরে নষ্ট করে দেয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি একটি সুদীর্ঘ প্রসেস তোমাদেরকে এতক্ষণ বোঝানোর চেষ্টা করেছি। তোমরা যারা এখন একাডেমিক পর্যায়ে আছো তোমরা জিনিসটি সুন্দর করে লিখতে পারবে আশা করা যায়। আর যারা তোমরা অ্যাডমিশন টেস্ট দিতে যাচ্ছ তারাও কিন্তু এই ধাপগুলোর বিভিন্ন এমসিকিউ আসতে পারে, ধাপগুলো কোন ধাপে কি হচ্ছে এই ধরনের বিভিন্ন এমসিকিউ আসতে পারে। তাই তোমরা আমার এই যে বোঝানোর সাথে তোমরা চেষ্টা করবে আজকেই বই থেকে পুরো প্রক্রিয়াটি একবার রিডিং দিয়ে দেওয়া, তাহলে তোমাদের সম্পূর্ণ প্রক্রিয়াটি খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। এখন আসি, আমরা জেনেছি ভাইরাসের এই সংখ্যা বৃদ্ধিতে দুটো প্রক্রিয়া আছে, একটি হচ্ছে লাইটিক চক্র আর একটি হচ্ছে লাইসোজেনিক চক্র। আচ্ছা, এখানে আমরা প্রথমেই বলেছি লাইটিক চক্রের আরেকটি নাম হচ্ছে ভিরুলেন্ট ফাজ। লাইটিক ফাজের আরেকটি নাম হচ্ছে ভিরুলেন্ট ফাজ। লাইটিক চক্রে 30 মিনিটে 300টি নতুন ফাজ সৃষ্টি হয়। এই এমসিকিউটি খুবই ইম্পর্টেন্ট, তোমরা খুব ইজিলি মনে রাখতে পারবে। 30 মিনিট 300 একটি সংখ্যা বৃদ্ধি পেয়েছে। 30 মিনিটে প্রায় 300টি নতুন ফাজ সৃষ্টি হয় লাইটিক চক্রে। আর একটি খুব ইম্পর্টেন্ট অ্যাডমিশন টেস্টের জন্য এমসিকিউ তোমাদেরকে বলতে যাচ্ছি। ইকোলিপস্কাল কি? তোমরা যদি কেউ জেনে থাকো কমেন্ট সেকশনে অ্যান্সারটি দিয়ে দিবে। আমি তোমাদের কমেন্ট চেক করব, তার মধ্যে আমি লাইসোজেনিক চক্রে চলে যাই। ইকোলিপস্কাল জিনিসটি যদি তোমরা ইক্লিপস্কাল যদি তোমরা জেনে থাকো তাহলে তোমরা কমেন্ট সেকশনে বলবে। লাইসোজেনিক চক্র, আমি এখন লাইসোজেনিক চক্র নিয়ে বলতে যাচ্ছি।
লাইসোজেনিক চক্র আর লাইটিক চক্রের মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটি পার্থক্য আছে, আমি এটি শেষে বলবো। এখন আরেকটি উদাহরণ দেই, যেমনটি লাইসোজেনিক চক্রে দিয়েছিলাম। এখন লাইটিক চক্র বোঝানোর আগে তোমাদেরকে একটি উদাহরণ দেই। এখন ধরো সে রাকিব এবং রুমি, আবার আসি রাকিব এবং রুমিতেই। রাকিব রুমি দুই ফ্রেন্ড, দুজন বন্ধু, রাকিব রুমি। রাকিব পায়ে ব্যথা পেয়েছে, পায়ে ব্যথা পাওয়ার কারণে সে অক্ষম। সে এখন তার খুব একটি চিপস খেতে ইচ্ছে করছে, কিন্তু সে চিপসটি গিয়ে নিয়ে আসতে পারছে না কারণ তার পায়ে ব্যথা করছে। এবং একটা প্রবলেম হচ্ছে তার পা ব্যথা করছে। আরও একটি প্রবলেম আছে রাকিবের। সেই প্রবলেমটি হচ্ছে রাকিবের কাছে এখন এই মুহূর্তে চিপসটি কেনার মতো সম্পূর্ণ টাকা নেই। আর রুমির ক্ষেত্রে, রুমি আর রাকিব দুজনই হচ্ছে ফ্রেন্ড। রুমির ক্ষেত্রে রুমি সুস্থ একজন মানুষ। সে তার বন্ধু যেহেতু একটি চিপস খেতে চেয়েছে, তাই রুমি তার বন্ধুকে সাহায্য করার জন্য অর্ধেক টাকা দিয়েছে। এবং যেহেতু তার বন্ধু পায়ে ব্যথা পেয়েছে, পা ব্যথা পাওয়ার কারণে যেতে পারছে না, সে গিয়ে নিয়ে আসছে। আশা করি তোমরা বুঝতে পারছো। রাকিব এখানে রুমির উপর নির্ভরশীল। রাকিবের চিপস খাওয়াটা সম্পূর্ণ নির্ভর করছে রুমির উপর। রুমি যদি গিয়ে রাকিবের জন্য চিপসটি নিয়ে আসে এবং রুমি যদি অর্ধেক টাকা দিয়ে সাহায্য করে, তাহলে কিন্তু রাকিব চিপসটি খেতে পারবে, না হলে কিন্তু রাকিব চিপসটি খেতে পারবে না। এখন রুমি চিপসটি নিয়ে আসলো, তাদের এই অর্ধেক মিলে একটি চিপস পেল। অর্থাৎ তাদের স্বার্থ, দুজনে মিলেই তাদের সার্থকতা সম্পূর্ণ করলো। তারা যে স্বার্থ চেয়েছিল সেই স্বার্থটা তাদের সম্পূর্ণ হয়েছে দুজনে মিলেই। এখন রাকিবকে যখন রুমি চিপসটি দিয়েছে, রাকিব চাইলেই কিন্তু পুরো চিপসটা খেয়ে ফেলতে পারত, কারণ রাকিব চায়নি, তাই এখন দুজনে শেয়ার করেই চিপসটি খেয়েছে। রাকিব চাইলেই কিন্তু চিপসটি সম্পূর্ণ খেয়ে ফেলতে পারত। আশা করি আমার উদাহরণটি তোমরা খুব ভালোভাবে মাথায় ঢোকাতে পেরেছো। এখন আমি লাইসোজেনিক চক্রের সাথে তোমাদের এই উদাহরণটিকে রিলেট করা ট্রাই করব। লাইসোজেনিক চক্র লাইটিক চক্রের সাথে সবচেয়ে বড় পার্থক্যটা হচ্ছে এরা শেয়ারিং জানে। লাইসোজেনিক চক্রের ভাইরাস শেয়ারিং জানে। কিভাবে? ধরি এটি হচ্ছে ভাইরাস, এটি হচ্ছে ব্যাকটেরিয়া কোষ প্রাচীর, ব্যাকটেরিয়াল ডিএনএ। ব্যাকটেরিয়াল কোষ প্রাচীর, ব্যাকটেরিয়াল ডিএনএ। আর এটি হচ্ছে ভাইরাস। এই ভাইরাসটা হচ্ছে, আমরা আগে জেনেছি লাইসোজেনিক চক্রে যে সকল ভাইরাস পার্টিসিপেট করে সেই ভাইরাসগুলোকে বলা হয়, সেই ভাইরাসগুলোর নাম হচ্ছে ল্যামডাফাস। এটি একটি ল্যামডাফাস ভাইরাস। এই ল্যামডাফাস ভাইরাস ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে আসবে, আসার পর
সে তার আগের মতোই সে তার ডিএনএটিকে ব্যাকটেরিয়ার মধ্যে প্রবেশ করিয়ে দিবে। এটা হচ্ছে ব্যাকটেরিয়াল ডিএনএ, এটা ব্যাকটেরিয়াল ডিএনএ, আর এটি হচ্ছে ভাইরাল ডিএনএ। অর্থাৎ ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের আগের মতোই ভাইরাস তার স্পর্শতন্তুর মাধ্যমে স্পর্শ করে তারপর প্রোটিন আবরণটিকে বাহিরে রেখে ভেতরে ডিএনএটিকে প্রবেশ করে দিল। তারপর ডিএনএ যখন অনুপ্রবেশ ঘটে, এখন এই সময়টিতে আমরা আগেরবার দেখেছি লাইটিক চক্রে ধীরে ধীরে ভাইরাস ব্যাকটেরিয়াল যে ডিএনএটি আছে সেটিকে ধীরে ধীরে নষ্ট করতে থাকে। নষ্ট করতে করতে একটা সময় দেখা যায় পুরোই বিলুপ্ত হয়ে যায়। কিন্তু এখানে আমি রাকিব আর রুমির মধ্যে একটি সমঝোতা তোমাদেরকে দেখিয়েছি, ঠিক সেই সমঝোতাটাই দেখতে পাবো। অর্ধেক অর্ধেক, অর্ধেক দিবে রাকিব, অর্ধেক দিবে রুমি, দুই বন্ধু মিলে তারা একটি চিপস খেতে পারে। তাহলে দেখো এখানে যেটি হয়, রাকিব হচ্ছে ভাইরাস, রাকিব ভাইরাস, রুমি হচ্ছে ব্যাকটেরিয়া। তোমরা রাকিব রুমির সাথে রিলেট করা ট্রাই করো, তাহলে খুব সহজেই বুঝতে পারবে। এখন দেখো এই যে ভাইরাসের ডিএনএটা হচ্ছে একটু আঁকাবাঁকা টাইপের। ভাইরাসের ডিএনএ আর ব্যাকটেরিয়ার ডিএনএ দুটো একই সাথে এখন একটি নতুন ডিএনএ তৈরি করেছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ঠিক আগের মতো ব্যাকটেরিয়াল ডিএনএটিকে ভাইরাল ডিএনএ ধ্বংস করে ফেলেনি। এখানে ব্যাকটেরিয়াল ডিএনএ আর ভাইরাল ডিএনএ দুটো একই সাথে একটি নতুন ডিএনএ সৃষ্টি করে। আর এক্ষেত্রে একটি খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, তোমরা যারা এখন অ্যাডমিশন টেস্ট সামনে দিতে যাচ্ছ তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ, এবং একই সাথে তোমরা যারা ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে আছো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি এমসিকিউ, প্রোফাজ কি। এই যে ব্যাকটেরিয়াল ডিএনএকে বলা হচ্ছে নাকি ভাইরাল ডিএনএকে বলা হচ্ছে, তোমরা খুব ভালোভাবে মনে রাখবে। অনেকে আবার মনে করে যে প্রোফাজ হচ্ছে দুটোকে একসাথে প্রোফাজ বলছেন, না, তোমরা খুব ভালোভাবে মনে রাখবে যে ভাইরাল ডিএনএকেই হচ্ছে প্রোফাজ বলা হচ্ছে। ভাইরাল ডিএনএকে প্রোফাজ বলা হচ্ছে। তোমরা লক্ষ্য করবা তোমাদের বইয়ের মধ্যে একটি লাইন আছে, ব্যাকটেরিয়ার ডিএনএর সঙ্গে সংযুক্ত ভাইরাস ডিএনএটিকে প্রোফাজ বলে। অর্থাৎ এই যে ব্যাকটেরিয়াল ডিএনএর সাথে সংযুক্ত হয়েছে এই ভাইরাল ডিএনএটিকেই বলা হচ্ছে প্রোফাজ। আশা করি তোমরা এই ভুলটি আর কখনো করবে না, তোমাদের মধ্যে অনেকেই কনফিউজড হয়ে যায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি ভাইরাল ডিএনএকেই বলা হচ্ছে প্রোফাজ, একটি গুরুত্বপূর্ণ এমসিকিউ। এখন ভাইরাল ডিএনএ এবং ব্যাকটেরিয়াল ডিএনএ একই সাথে নতুন একটি ডিএনএ তৈরি করেছে। এই ডিএনএটি তৈরি করার পর ব্যাকটেরিয়ার সাধারণত দ্বিবিভাজন প্রক্রিয়ার বংশবৃদ্ধি বা সংখ্যা বৃদ্ধি যেটাই বলো সেটা হয়ে থাকে। অর্থাৎ ব্যাকটেরিয়াতে বংশবৃদ্ধি হয়। এখন যেহেতু ব্যাকটেরিয়ার সাথে ভাইরাসও আছে, দুজনে মিলে সংখ্যা বৃদ্ধি প্রক্রিয়াটি করবে দ্বিবিভাজন প্রক্রিয়ায়।
বিভাজনের চ্যাপ্টারটি পড়লে তোমরা খুব সহজেই বুঝে যাবে দ্বিবিভাজন প্রক্রিয়া জিনিসটি কি। এই যে এখন দুজনে মিলে যে ডিএনএটি সৃষ্টি করেছে সেই ডিএনএরই প্রতিলিপি সৃষ্টি হচ্ছে। প্রতিলিপি সৃষ্টি হতে হতে এক পর্যায়ে এখনও তারা একই সাথেই বিভাজিত হয়েছে, তাদের প্রতিলিপি দুটো একই সাথেই ছিল। একটা পর্যায়ে দুজনেই পৃথকভাবে তাদের প্রতিলিপি সৃষ্টি করে ফেলবে। ভাইরাস তার ভাইরাল ডিএনএ সৃষ্টি করে ফেললো। তোমরা লক্ষ্য করলে দেখবে যখন একদম প্রথমেই ভাইরাল ডিএনএ ব্যাকটেরিয়ার মধ্যে প্রবেশ করেছিল তখন ভাইরাল ডিএনএর চেহারাটা কেমন ছিল, ফিচারটা ছিল এমন। তারপর ধীরে ধীরে তারা বিভিন্ন প্রসেস করতে করতে লাস্ট পর্যায়ে এসে আবার একই রকম হয়ে গিয়েছে। আর ব্যাকটেরিয়াল ডিএনএ আবার একই রকম হয়ে গিয়েছে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি কেউ কারো কিন্তু ক্ষতি করেনি, দুজনে সহযোগিতা নিয়ে তারা যে যার স্বার্থ হাসিল করেছে। ঠিক একইভাবে রাকিব আর রুমি যেটা করেছে, তারা অর্ধেক টাকা নিয়ে একসাথে তারা চিপস কিনেছে। আর আমি যেটা বলেছি তোমাদেরকে একটু রিলেট করি, রাকিবের পা ব্যথা ছিল, পা ব্যথা দিয়ে আমি বুঝিয়েছি ভাইরাস কখনো নিজে নিজে সংখ্যা বৃদ্ধি করতে পারে না, কারণ ভাইরাস হচ্ছে একটি জড় পদার্থের মতো আচরণ করে যখন ভাইরাস স্বাধীনভাবে থাকে। কিন্তু ভাইরাস যখন একটি জীব কোষের সংস্পর্শে আসে, আমরা যেহেতু জানি ব্যাকটেরিয়া একটি অন্যতম অণুজীব, ব্যাকটেরিয়ার সংস্পর্শে যখন ভাইরাস এসেছে, অর্থাৎ রাকিবের পা ব্যথা মানে হচ্ছে ভাইরাসের অক্ষমতা আছে, একটি দিকে অক্ষমতা আছে, সেই অক্ষমতাটা সে সফলতায় পরিণত করেছে ব্যাকটেরিয়ার সহযোগিতা নিয়ে। এই যে সহযোগিতা নেয়া, এই সহযোগিতার জন্যই কিন্তু তাদের মধ্যে একটি ভালো সম্পর্ক গড়ে উঠেছে, যেটার কারণে শেষ পর্যায়ে পর্যন্ত তারা পৃথকভাবে দুজনেই সংখ্যা বৃদ্ধি আর বংশ বৃদ্ধি দুটোই করতে পেরেছে। এখন যে বাকি প্রক্রিয়াগুলো ওগুলো লাইটিক সাইকেলের মতোই হবে, লাইটিক সাইকেলের মতো বিভাজিত হয়ে যাবে, হয়ে আবার এই যে এই ডিএনএটি হচ্ছে ব্যাকটেরিয়াল ডিএনএ সে একইভাবে বিভিন্ন ক্ষুদ্রাংশ সৃষ্টি করবে। ব্যাকটেরিয়ার বিভিন্ন মাথা তারপর হচ্ছে লেজ, এই ধরনের ক্ষুদ্রাংশগুলো সৃষ্টি করে ব্যাকটেরিয়ার সম্পূর্ণ অংশটা সৃষ্টি করে ফেলবে। এখন সে চাইলে, আমি বলেছিলাম রাকিব চাইলেই কিন্তু চিপসটি পুরোটাই খেয়ে ফেলতে পারতো, ঠিক একইভাবে সে চাইলেই কিন্তু ব্যাকটেরিয়া যে দেয়াল আছে এই দেয়ালটিকে বিদীর্ণ করে বের হয়ে যেতে পারবে। সে চাইলে কিন্তু পারবে, কিন্তু সাধারণত কাজটি করে না, বিদীর্ণ করে বের হয়ে যায় না। আর যেহেতু বিদীর্ণ করে বের হয়ে যায় না, সেজন্যই এই সাইকেলটির নাম হচ্ছে লাইসোজেনিক সাইকেল। বিদীর্ণ করে না যাওয়ার কারণে এই সাইকেলটির নাম হচ্ছে লাইসোজেনিক সাইকেল। এক্ষেত্রে ব্যাকটেরিয়ার তেমন একটা ক্ষতি হয় না, সেজন্যই কিন্তু এই প্রক্রিয়াটিকে টেম্পারেট দশাও বলা হয়। এখন আসি আমরা এই দুটো প্রক্রিয়ার মধ্যে, এই দুটো চক্রের মধ্যে একটু উল্লেখযোগ্য পার্থক্য দেখি। লাইটিক চক্র লাইসোজেনিক চক্রের মধ্যে সবচেয়ে বড় কিছু পার্থক্য নিয়ে এখন আলোচনা করতে যাচ্ছি। আশা করি তোমরা এখন লাইটিক চক্র এবং লাইসোজেনিক চক্র সম্পর্কে জানতে পেরেছো। কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে দিবে তোমরা বুঝতে পেরেছো কিনা। এখন আসি লাইটিক চক্র। লাইটিক চক্রে আমরা দেখেছি চক্রটি যখন ভাইরাস
ভাইরাস ব্যাকটেরিয়ার সহযোগিতা নিয়ে চক্রটি সম্পূর্ণ করার পর একটা পর্যায়ে ভাইরাস ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরকে বিদীর্ণ করে ফেলে। বিদীর্ণ করে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরকে। কিন্তু লাইসোজেনিক চক্রে এই ধরনের বিদীর্ণ টাইপের কোনো বিষয় যদিও ভাইরাসের ক্ষমতায় থাকে, তারপরও ভাইরাস করে না। তারা একত্রিত হয়ে চেষ্টা করে ভাইরাসের স্বার্থটি হাসিল করতে। তারপর লাইটিক চক্রে আমরা দেখতে পেয়েছি যখন লাইটিক চক্র সম্পূর্ণ হয়, ভাইরাস ব্যাকটেরিয়াল যে ডিএনএটি থাকে ওই ডিএনএটিকে সম্পূর্ণরূপে নষ্ট করে ফেলে, বিলুপ্ত হয়ে যায়। সাথে সাথে ভাইরাসের যে নিজস্ব ডিএনএ থাকে সংখ্যায় অনেক বেশি নতুন ভাইরাস সৃষ্টি করতে পারে। অর্থাৎ ডিএনএ প্রতিলিপন এর মাধ্যমে তারা যখন আবার ভাইরাস সৃষ্টি করতে যায় অনেক বেশি সংখ্যায় ভাইরাস সৃষ্টি করতে পারে। তাদের সংখ্যা বৃদ্ধির পরিমাণটা অনেক বেশি থাকে। সংখ্যা বৃদ্ধি আমি শুধুমাত্র কি পয়েন্টগুলো দেখানোর চেষ্টা করছি, তাহলে তোমরা পার্থক্য আসলে খুব ভালোভাবে লিখতে পারবে। আর অ্যাডমিশন টেস্টে এমসিকিউ হিসেবে যদি এমন কোনো কোশ্চেন থাকে এই ঘটনাটি কি লাইটিক চক্রে হচ্ছে নাকি লাইসোজেনিক চক্রে হচ্ছে, তাহলে তোমরা অনেক ইজিলি ধরতে পারবে। লাইসোজেনিক চক্রে যেহেতু আমরা বলেছি দ্বিবিভাজন প্রক্রিয়াতে খুব বেশি সংখ্যক ব্যাকটেরিয়াও সৃষ্টি হবে না, ভাইরাসও সৃষ্টি হবে না। চক্রটি একবার সম্পন্ন হলেই মাত্র 2টি ভাইরাস ব্যাকটেরিয়ার মাধ্যমে সৃষ্টি হবে, মাত্র 2টি। আচ্ছা, শাহরিয়ার খান বলেছে জি বুঝছি, আবরার নওশাদ বলেছে জি আপু বুঝেছি, এমডি নাহিদ উদ্দিন জি আপু বুঝেছি। ভালো লাগছে তোমরা বুঝতে পারছো। এখন আশা করি পার্থক্যগুলো তোমরা ধরতে পারছো। এখন আসি আরেকটি পার্থক্যে। এই যে আমরা লাইটিক চক্র দেখেছি, লাইটিক চক্রে সংখ্যা বৃদ্ধি প্রক্রিয়াটি ভাইরাস দ্বারা হচ্ছে। কিভাবে ভাইরাস দ্বারা হচ্ছে, এই যে আমি আবার দেখিয়ে দেই। লাইটিক চক্রে ভাইরাল যে ডিএনএ এই ডিএনএটি লাস্ট পর্যন্ত তার সংখ্যা বৃদ্ধি করেছে। ব্যাকটেরিয়াল যে ডিএনএটি ছিল সেটিকে সে বারে বারে ধ্বংস করার চিন্তা ভাবনা ছিল এবং লাস্ট পর্যায়ে এসে পুরোই ধ্বংস করে দিয়েছে। অর্থাৎ ব্যাকটেরিয়াল ডিএনএ তার একা রাজত্ব চালিয়েছে। তাহলে এই যে লাইটিক চক্রে তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে লাইটিক চক্রে কিন্তু সংখ্যা বৃদ্ধির প্রক্রিয়াটি প্রধানত করে থাকছে ভাইরাস, আর লাইসোজেনিক চক্রে সংখ্যা বৃদ্ধির প্রক্রিয়াটি করে থাকছে ব্যাকটেরিয়া। এখন আমি আসছি ব্যাকটেরিয়া কিভাবে করছে। আচ্ছা, আমি তোমাদেরকে
আমি তোমাদেরকে বলেছিলাম রাকিব এবং রুমির একটি ঘটনা। রাকিবের যেহেতু পায়ে ব্যথা, রাকিবের কিন্তু কখনোই চিপসটি খাওয়া সম্ভব হতো না যদি রুমি গিয়ে সেই চিপসটি নিয়ে না আসতো। অর্থাৎ রাকিবের চিপস খাওয়া কিন্তু সম্পূর্ণরূপে রুমির উপর নির্ভর করছে। আমরা রাকিবকে বলেছিলাম ভাইরাস আর রুমিকে বলেছিলাম ব্যাকটেরিয়া। রাকিব ভাইরাস, কারণ ভাইরাসের প্রজনন ক্ষমতা, ভাইরাস স্বাধীনভাবে প্রজনন অক্ষম নয়। ভাইরাস একটি স্বাধীনভাবে জড় পদার্থের মতো কাজ করে, কিন্তু যখন একটি কোষের সংস্পর্শে আসে তখন ভাইরাস প্রাণের সঞ্চার পায়, জীবীয় গুণাবলী সে পেতে থাকে, তখনই কিন্তু শুধু তার পক্ষে প্রজনন ক্ষমতা দেখানো সম্ভব হয়। তাই এক্ষেত্রে আমরা আরও দেখেছি ভাইরাল ব্যাকটেরিয়া এখানে ভাইরাল যে ডিএনএটি ছিল, ভাইরাল ডিএনএ ব্যাকটেরিয়াল ডিএনএর সাথে একত্রিত হয়ে সংখ্যা বৃদ্ধি ঘটিয়েছে। এই যে একত্রিত হয়েছে এবং ব্যাকটেরিয়ার যে বংশবৃদ্ধির প্রসেস বিভাজনের মাধ্যমেই কিন্তু সে তার সংখ্যা বৃদ্ধিটি সম্পন্ন করেছে। তার মানে আমরা বুঝতে পারছি লাইসোজেনিক চক্রে সংখ্যা বৃদ্ধি প্রক্রিয়াটি সম্পূর্ণরূপে নির্ভর করছে ব্যাকটেরিয়ার উপর। আর লাইটিক চক্রে যেহেতু ব্যাকটেরিয়াল ডিএনএটি ধ্বংস হয়ে গিয়েছে, সেহেতু এই সংখ্যা বৃদ্ধি প্রক্রিয়াটি ভাইরাল ডিএনএ দিয়েই হচ্ছে, অর্থাৎ ভাইরাল দিয়েই হচ্ছে। তারপর আসি প্রোফাজ। এই যে লাইসোজেনিক চক্রের ভাইরাল ডিএনএকে আমরা বলি প্রোফাজ। কখন প্রোফাজটি হয়? যখন এভাবে ব্যাকটেরিয়াল ডিএনএ এবং ভাইরাল ডিএনএ একত্রিত হয়ে যায়, সেই সময়ে ভাইরাল ডিএনএটিকে আমরা বলে থাকি হচ্ছে প্রোফাজ। কিন্তু লাইটিক চক্রে যেহেতু ব্যাকটেরিয়াল ডিএনএটির অস্তিত্ব নেই, সেহেতু এখানে প্রোফাজ আসার কোনো চান্সই নেই। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, আমরা প্রথমেই দেখেছি লাইটিক চক্রের আরেকটি নাম হচ্ছে ভিরুলেন্ট চক্র। ভিরুলেন্ট কথাটির মানে হচ্ছে আক্রমণের প্রকৃতিটা হবে তীব্র, স্ট্রং। তীব্র কেন? কারণ যখন তুমি একজনকে আক্রমণ করে সম্পূর্ণরূপেই তাকে মেরে ফেলবে, তখন তোমার আক্রমণটা অবশ্যই কিন্তু অনেক স্ট্রং হবে। সেই ক্ষেত্রে আমরা দেখেছি ব্যাকটেরিয়াল ডিএনএ যেটি ছিল, সেই ডিএনএকে ভাইরাল ডিএনএ সম্পূর্ণরূপে ধ্বংস করে ফেলেছে। শেষ পর্যায়ে ভাইরাল ডিএনএ নিজেই একা সে তার সংখ্যা বৃদ্ধি প্রক্রিয়াটি সম্পন্ন করেছে। তাহলে বোঝা যাচ্ছে এখানে আক্রমণের যে ব্যাপারটা ছিল, সেটি ছিল তীব্র, অনেক স্ট্রং। আর এই আক্রমণের তীব্রতাকেই বলা হয় ভিরুলেন্ট। আর হচ্ছে লাইসোজেনিক চক্রে আমরা টেম্পোরারি একটা ওয়ার্ড সম্পর্কে সবাই পরিচিত, যেটা হচ্ছে ক্ষণস্থায়ী। টেম্পোরারি এই শব্দটির সাথে তোমরা যদি পরিচিত হয়ে থাকো, লাইসোজেনিক চক্রের আরেকটি নাম হচ্ছে টেম্পোরের দশা। অর্থাৎ লাইসোজেনিক চক্রে কিন্তু আমরা দেখেছি ব্যাকটেরিয়ার সাথে ভাইরাস তার সংখ্যা বৃদ্ধির প্রক্রিয়াটি সম্পন্ন করেছে, অর্থাৎ তারা একই সাথে ছিল। খুব তীব্র আক্রমণ কিন্তু ভাইরাস দ্বারা ব্যাকটেরিয়াকে করা হয়নি, অর্থাৎ তীব্রতা ছিল কম, মৃদু, অর্থাৎ একটা টেম্পোরারি আক্রমণ করেছে। তাই এই দশার নাম হচ্ছে টেম্পোরেট দশা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভাইরাস সম্পর্কে অনেক কিছু পড়ানোর চেষ্টা করেছি। ভাইরাস ব্যাকটেরিয়ার কিছু রোগ আছে, সেগুলো সম্পর্কে আরেকদিন নেক্সট ক্লাসে আমি আলোচনা করব। আশা করি তোমরা এপিসোড 8 পর্যন্ত এই চ্যাপ্টারটি দেখতে পাবে। 8টি এপিসোড পর্যন্ত এই চ্যাপ্টারের বিভিন্ন পার্ট নিয়ে, এই চ্যাপ্টারের বিভিন্ন পার্ট বলতে প্রথমে ভাইরাস
তারপর হচ্ছে ব্যাকটেরিয়া, তারপর হচ্ছে ম্যালেরিয়া। এই তিনটি টপিক নিয়েই হচ্ছে অণুজীব চ্যাপ্টারটাকে খুব প্রাইমারিলি ভাগ করা যায়। এই 3টি টপিক নিয়েই আমি 8টা এপিসোডে তোমাদের সাথে থাকবো, তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। তোমাদের কোনো কোশ্চেন, আমি চেষ্টা করেছি তোমাদের কোশ্চেন্সগুলোর অ্যান্সার করার। নেক্সট যে এপিসোডগুলো থাকবে আশা করি সেগুলোতেও তোমরা আমার সাথে থাকবে। আর ধন্যবাদ দিতে হচ্ছে নোট বাস্কেটে এই যে তোমরা এখন লাইভটি দেখতে পাচ্ছ, এই লাইভটি স্পন্সর করেছে রিডার প্লাস পাবলিকেশনের বায়োলজি প্লাস একটি বই আছে অ্যাডমিশন রিলেটেড। তোমরা যারা সামনে অ্যাডমিশন পরীক্ষা দিতে যাচ্ছ, তোমরা চাইলেই কিন্তু এই বইটি নিয়ে নিতে পারো। বইটিতে অনেক সুন্দর সুন্দর ট্রিক্সের মাধ্যমে বায়োলজি নিয়ে পড়ানো হয়েছে, বায়োলজিকে অনেক সহজভাবে বইটিতে বলা হয়েছে। তাহলে পরবর্তী এপিসোডে তোমাদের সাথে আমি আবার আসছি। সবাই সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।